দর্শক, দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায় যশোর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাউদ্দিন সাগর। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সাধারণ জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত হই। আমরা জানার চেষ্টা করি তাদের চিন্তাভাবনা, রাষ্ট্রচিন্তা, প্রশাসনিক চিন্তা, সামাজিক চিন্তা ভাবনা নিয়ে তারা তাদের রাষ্ট্রকে কিভাবে সাজাতে চায়। তো সেই ধারাবাহিকতায় আমরা চলে যাচ্ছি জনতার কাতারে। আমরা জানার চেষ্টা করব আসলে সাধারণ জনগণ দেশ নিয়ে কী ভাবছে, রাষ্ট্র নিয়ে কী ভাবছে, প্রশাসনিক চিন্তাভাবনার কিভাবে ভাবছে। জানতে চাই যে কেমন আছে আপনার নগরী, কেমন নগরী চান? এই নগরীতে রাস্তাঘাট ভাঙ্গা, যানজটে ভরা, তারপরে প্রত্যেকটা সেক্টরই একটা অস্থিতিশীল, কোনো জায়গায় কোনো কিছুই ঠিক নাই। বিশেষ করে এখন যেটা সমস্যা দেখা দেয় যে অন্তত রাজনৈতিক দলগুলোও কিন্তু এই যে সমস্যার ভিতরে আছে নগরীটা, রাজনৈতিক দলগুলো দেখি যে বক্তব্যের পাল্টা বক্তব্য, সমাবেশের পাল্টা সমাবেশ করে। তা আমার পরামর্শ হচ্ছে যে তারা যে এই ক্ষেত্রে তো তাদের টাকা পয়সা খরচ হয়, কিন্তু তারা মূলত এই সভা সমাবেশ, মিছিল, মিটিং, বক্তব্য তারা যেটা করে এটা মূলত করে তাদের জনপ্রিয়তা অর্জন করার জন্য। তো তারা অন্তত এই কাজগুলা যদি এই মানবিক সেবাগুলোই কাজ করতো, ব্যয় করতো, তাহলে তো অটোমেটিক্যালি তারা জনপ্রিয় হয়ে যেত। কিন্তু এই ক্ষেত্রে তো তারা এইগুলা করতেছে না। এগুলো উচিত রাজনৈতিক দলগুলোকে আরও বেশি মানবিক সেবার কাজে অংশগ্রহণ করা। ধন্যবাদ। আসলে উনি বলছিলেন যে আসলে রাজনৈতিক দলগুলো যে ইনফ্লুয়েন্স কাজে লাগিয়ে যে অর্থ ব্যয় করে আসলে সভা সমাবেশ করছেন, সেগুলো যদি জনগণের কাজে বা জনদুর্ভোগের কাজে যদি লাগাতেন তাহলে জনপ্রিয়তা আরও বেশি বাড়ত বলে তিনি মন্তব্য করেছেন। তো আমি এই একই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসতে চাই। উনি যে মন্তব্যটি করেছে এটার সাথে আপনি কতটা সহমত, কি মনে করছেন আপনি? আচ্ছা, জানেন 5 আগস্টের পর 5-6 দিন আমাদের এখানে কোনো প্রকার চাঁদাবাজি বা সবজির যে একটা হলো সিন্ডিকেট ছিল মধ্যমভোজী, তারাই যে একটা হলো বাজারের থেকে একটা লভ্যাংশ তুলে নিত, যেটা হলো বাজারকে অস্থিতিশীল করার জন্য। আর কোনো দল করেছে কি না করেছে আমি জানি না, কিন্তু আমাদের ন্যায্য মূল্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা করেছে এবং সারা বাংলাদেশব্যাপী আমাদের এই যশোরে ডটানার মোড়ে ন্যায্য মূল্যের বাজার আছে। দেখেন, এই ন্যায্য মূল্যের বাজার যখন আমরা দিলাম, একটা পেঁয়াজের কেজি সেই সময় ছিল 80 টাকা। আমরা খুচরা বাজারের থেকে সেটা কিনে আনতাম, কিনে এনে আমরা ওখানে যখন বিক্রি করতাম তখন আমাদের 1 টাকা লাভে বিক্রি করা লাগতো। অর্থাৎ আমরা কিনতাম 75 টাকা, 76 টাকা দিয়ে বিক্রি করতাম। তাহলে বাজারের থেকে প্রায় 3 টাকা 4 টাকা কমে, এরকম অনেক কিছুই আমরা এরকমভাবে কম করেছি। পরবর্তীতে সেই সিন্ডিকেটগুলো দেখতেছে যে আমরা এরকমভাবে করতেছি, তখন তারা কি করলেন, আমাদের এই বাজারের থেকে যাচাই করে নিয়ে তারা সকালে এসে সেই চারটা দেখতেন। এইভাবে আস্তে আস্তে সারা বাংলাদেশে যখন আমরা এই ন্যায্য মূল্যের বাজারটা তৈরি করলাম, আস্তে আস্তে এই দ্রব্যমূল্য নিম্নগতিতে আসছে। এবং এইবারে দেখেন বিগত সালের থেকে বিগত যতগুলা গেছে রমজান মাসে, এবারে কিন্তু দ্রব্যমূল্যের দামগুলো একেবারে নিম্নগতি। একেবারে দেখবেন যে একেবারে মানুষের সাধ্যের স্থিতিশীল ছিল এবং মানুষের সাধ্যের নাগালে ছিল। এরকম কোনো কেউ যে একটা করবেন, সুবিধা ভোগ করবেন বা কোনো নিয়ে দ্রব্যমূল্য নিয়ে বা একটা ঊর্ধ্বগতি সৃষ্টি করবেন, সেটা কিন্তু আমরা করতে দিই। সেই সিন্ডিকেটটা আমরা টোটালি নষ্ট করেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি সিন্ডিকেট শেষ করার কথা বলছেন। আসলে সিন্ডিকেট কতটা শেষ হয়েছে একটু আমি আপনার কাছে জানতে চাই। আমি জানতে চাই যে আসলে দ্রব্যমূল্যের কি অবস্থা দেখছেন। আমরা দেখছি যে সয়াবিন তেলে কিন্তু একটা তেলবাজি চলছে, আপনি জানেন কিনা। তো আমরা দেখেছি যে সেইখানে কিন্তু সয়াবিন তেল কিনতে গেলে আপনাকে বাধ্য হতে হচ্ছে ওটার সাথে চাল বা অন্য কোনো কিছু কিনতে। তো এইটা কি সিন্ডিকেটের কারসাজি কিনা, কি মনে করছেন আপনি? দেখেন, বিষয়টা হচ্ছে যে যতই আমরা কাজ করব, একদল ফ্যাসিস্ট কিন্তু একদল সিন্ডিকেট রেখেই আছে, যাদের কিন্তু আমরা কাজ করলেও তারা ওই যে আছে না, যে ফুলবাগানে ভুতুম পেঁচার মতোই কিন্তু বসে আছে। আমাদের যে গভর্নমেন্ট বর্তমান এখন যারা সরকার চালাচ্ছেন, তাদের আসলে কতটুকু কাজ করতে পারছে এটা কিন্তু আমরা বাজার পর্যবেক্ষণ করলেই বুঝতে পারবো। কিছু রাজনৈতিক দল তারা কিন্তু দেশটাকে দ্রব্যমূল্যের বৃদ্ধি কিংবা অন্যান্য চুরি, ডাকাতি, ছিনতাই এগুলা কিন্তু বারংবার বাড়াচ্ছে। ওই যে বললাম না যে ফুলবাগানের মধ্যে ভুতুম পেঁচা, ওই ভুতুম পেঁচাগুলোকে আমাদের আটকাতে হবে এবং আমরা সেই চেষ্টায় চালাচ্ছি। তরুণরা যতদিন আছি, আলহামদুলিল্লাহ, এটা আমরা কখনোই হতে দিব না। তরুণদের হাতে যদি দেশ পরিচালনা হয়, আমার মনে হয় যে
বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। উনি বলছিলেন আসলে তারুণ্যের শক্তির কথা, তারুণ্য নির্ভর রাজনীতির কথা, তারুণ্য নির্ভর দেশের কথা বলছিলেন। তো আমরা সেই একই বিষয় নিয়ে একটু আপনার কাছে আসতে চাই। ছাত্র জনতা মিলে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা ফ্যাসিস্ট সরকারের কিন্তু পতন ঘটিয়ে তারা দেখিয়েছে যে আসলে তারুণ্যের শক্তি কতটা। তো তারাই একটি নতুন দল করেছে এনসিপি, তারা নির্বাচনে আসতে চাচ্ছে, সরকার গঠন করতে চাচ্ছে। তো এইটা আপনি কিভাবে মূল্যায়ন করছেন এবং কোনো পরামর্শ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। বাঙালির চিরাচরিত স্বভাব যেটা, কাউকে উপরে উঠতে দেওয়া যাবে না, কেউ উপরে উঠতে গেলে তাকে টেনে ধরা। আমাদের তরুণরা কিন্তু এই ধারাটা থেকে বের হয়ে আসে দেশটাকে একটা অন্য জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে। সুতরাং এই জায়গাটা থেকে আমরা আশা করব দেশের অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো তাদের চিরাচরিত রাজনৈতিক ধারার থেকে বেরিয়ে এসে আমাদের এই ছাত্র সংগঠনগুলোকে সাহায্য করবে। তাদেরকে সাহায্য করতে না পারার অন্তত তাদের কাজগুলোতে তারা কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না। আর সত্যি কথা বলতে যদি আমরা বলি, জনগণের উপর নির্ভরশীল কোনো রাজনৈতিক দল যদি হয়, যেটাকে আমরা বলি জনগণের রাজনৈতিক দল, এই জনগণের রাজনৈতিক দল বলতে এই নতুন যে রাজনৈতিক দল এইটাই আছে, ন্যাশনাল সিটিজেন্স পার্টি। এই ছাত্র সংগঠনের নতুন ছাত্রনেতা যারা দেশটাকে নতুনভাবে দেখতে চায়, তাদের ছোটোখাটো ভুল ত্রুটিগুলোকে স্কিপ করে দিয়েই আমাদেরকে দেখতে হবে। আর ভুল যদি বড় ধরনের হয়ে থাকে তাহলে নিজ নিজ অবস্থান থেকে তাদের সমালোচনা করার মাধ্যমে, গঠনমূলক সমালোচনা করার মাধ্যমে তাদেরকে শুধরে দিতে হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসলে শুনছিলাম এনসিপি সম্পর্কে। তো তিনি এনসিপি সম্পর্কে বলছিলেন যে আসলে এনসিপিতে কথা বলার সুযোগ রয়েছে, ভুল শুধরে দেওয়ার সুযোগ রয়েছে। আমি একটু আপনার কাছে আসতে চাই, আমি একটু জানতে চাই যে আসলে আমরা নগর সমস্যা নিয়ে কথা বলা শুরু করেছিলাম, সেখান থেকে সূত্র ধরে সেটা রাজনৈতিক আলোচনাতে গড়িয়েছে। তো আমি আপনার কাছে একটু জানতে চাই যে কেমন আছে আপনার নগর, কেমন নগরী চান, যদি স্পেসিফিক করে বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সিন্ডিকেট মুক্ত একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী। আমার কিছু কথা সেটা হচ্ছে এমন যে আসলে আমরা ইতিপূর্বে দেখেছি যে জনপ্রতিনিধি যারা এসেছে আমাদের, তাদের মূল লক্ষ্যই ছিল নিজের সাধ্য সিদ্ধি উদ্ধার বা সম্পদের পাহাড় গঠন করা। কেউই আসলে জনবান্ধব ছিল না, থাকলেও সেটা খুবই মুষ্টিমেয়। বিশেষ করে যশোরের কথা যদি বলি, সেখানে এটার সংখ্যা খুবই কল্পনাতীত, খুবই নগণ্য। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, পরবর্তীতে যারা আসবে তারা যেন অবশ্যই জনবান্ধব হয়, জনগণের জন্য কাজ করে। তারা যেন 5 আগস্টের যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান, এইখান থেকে যেন তারা শিক্ষা গ্রহণ করে যে তারাও যদি ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করে তাহলে তাদের জন্য 5 আগস্ট অপেক্ষা করছে। শিক্ষা ব্যবস্থাকে প্রণয়ন করে নৈতিকতা সম্পন্ন শিক্ষা যদি বাস্তবায়ন করা যায়, তাহলেই বাংলাদেশের যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক একজন নাগরিক তৈরি হবে, যোগ্য নেতৃত্ব তৈরি হবে। এছাড়া কোনোভাবেই সম্ভব না। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা জনপ্রতিনিধির কথা কিন্তু শুনছিলাম, এবার আমি একটু আপনার কাছে আসতে চাই যে আসলে কেমন জনপ্রতিনিধি চান, এই জনপ্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া কি হবে? ধন্যবাদ। আপনি আমাকে প্রশ্ন করেছেন যে আমরা কেমন জনপ্রতিনিধি চাই, আমাদের পছন্দ ক্রাইটেরিয়াটা কেমন হবে। এখানে আমি বলতে চাই যে বাংলাদেশের একজন কৃষক এখন অনেক বেশি রাজনীতি সচেতন। আপনি একজন রিক্সা চালকের পিছনে উঠে যখন সামনের দিকে অগ্রসর হবেন, তাকে আপনি জিজ্ঞাসা করেন যে কেমন জনপ্রতিনিধি আপনি চান, তখন সে আপনাকে এত সুন্দর উত্তর দেবে যেটা আপনি একটা গচ্ছিত রাজনৈতিক দল থেকেও এমন সুন্দর উত্তর পাবেন না। যদি এমন কোনো অভিজ্ঞতা থাকে আপনার, কেউ আপনাকে উত্তর দিয়েছে, যদি শেয়ার করতেন একটু। পরিবারতন্ত্রের যে রাজনীতি বাংলাদেশে ইতিপূর্বে বিদ্যমান ছিল 20, 25 এবং যদি বলি 15 বছর ধরে, এই পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ একযোগে বের হয়ে আসতে চাচ্ছে। সুতরাং আমাদের 18 কোটি জনগণের মাথার যে চিন্তা, সেটা যদি আপনি এক ব্যক্তির আদর্শকেন্দ্রিক প্রচার করতে চান, সেটা বাকি 18 কোটি জনগণ কখনোই মেনে নেবে না। সুতরাং আমি বলতে চাই যে 18 কোটি মাথাকে গুরুত্ব দিয়ে একটি মাথার রাজনীতি থেকে আপনার বেরিয়ে আসুন। এতে আপনাদের রাজনৈতিক ইমেজ তৈরি হবে, সমাজের একটা দৃষ্টিভঙ্গি আপনাদের দিকেই প্রতিফলিত হবে। এটা চিরন্তন সত্য, আমরা বলতে পারি। হ্যাঁ, যে এই যে 18 কোটি মানুষের যে এই ভাবনা চিন্তা, এটা কিভাবে প্রতিফলিত হতে পারে, কার মাধ্যমে? আচ্ছা, 18 কোটি মানুষের ভাবনা তখনই প্রতিফলিত হবে যখন একটা রাজনৈতিক দল 18 কোটি মানুষের মনোভাবটা অল্প কথায় বুঝে ফেলবে। আসলে আমরা কি চাই এটা রাজনৈতিক দলের অজানা নয়। আমরা চাই যে আভ্যন্তরীণ কোন্দল বাদ দিয়ে আপনারা দল গঠনে ব্যস্ত হন। আপনাদের রাজনৈতিক সংস্কার, দলের সংস্কার, আপনার একটা ইউপি সদস্য যাকে আপনি পরবর্তীতে ভাবছেন, যাকে চেয়ারম্যান, মেম্বার, এমনকি এমপি, মন্ত্রী ভাবছেন, আপনি তাকে কতটা সংস্কার করতে পারলেন আপনার দলের হয়ে, এটাই পরবর্তীতে আপনার রাজনৈতিক ভাবমূর্তি প্রমাণ করে দেবে যে আপনি রাষ্ট্রকে কতটা লিড দিতে পারবেন। আমরা আপনার দলের কর্মীদেরকে দেখে বুঝতে পারবো যে আপনার পরবর্তী ভবিষ্যৎটা কি আপনি ক্ষমতায় আসলে।
ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম উনি রাজনীতি নিয়ে কথা বলছিলেন, জনপ্রতিনিধির বিশেষত্ব নিয়ে তিনি কথা বলছিলেন। আমরা একটু আপনার কাছে আসতে চাই। চুরি, ডাকাতি, ধর্ষণের মতন ঘটনা কিন্তু ব্যাপক আকারে ঘটছে, তো এই সময় আসলে নারীরা কতটা নিরাপদ, কি মনে করছেন আপনি? ধর্ষণ একটা, এই যে আসিয়ার মতো একটা ঘটনা আমাদের কিছুদিন আগেই আমাদের সাথে ঘটে গেল। আপনি কোনোভাবেই তার সাথে কোনো যুক্তি বা কোনো বিচারেই মানে কোনো কাঠামোতেই আনতে পারবেন না। যে জঘন্যতম ঘটনা তার সাথে ঘটে গেল, প্রধানত চুরি, ছিনতাই, ধর্ষণ, এটা থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই আমাদের প্রত্যেকের মানসিক পরিবর্তনের দরকার। এই যে চুরি, ছিনতাই, ডাকাতি বা ধর্ষণের মতন ঘটনা, এগুলো সামাজিক অবক্ষয়ের একেবারে সর্বনিম্ন স্তরের একটা বিষয়। তো এই যে অবক্ষয়টা হচ্ছে, এর জন্য দায়ী ব্যক্তিকে কার এটা দেখভাল করার কথা ছিল? কি মনে করছেন, অবহেলা কার আছে? 7-8 বছরের বাচ্চা ধর্ষণ হচ্ছে কিসের জন্য? তার কি ছোট ড্রেজের জন্য ভাই? না। তার কি চলাফেরা খারাপ ছিল? না। তাহলে ভাইয়া আগে আমাদের দৃষ্টিশক্তি পরিবর্তন করতে হবে। আগে এটা আমরা যদি পুরোপুরি নির্মূল করতে চাই তাহলে আগে আমাদের একতাবদ্ধ হতে হবে এবং আমাদের দৃষ্টিশক্তি পরিবর্তন করতে হবে। সরকারকে ফাঁসানোর জন্য একটা পরিকল্পিত ঘটনা এর আগেও কি ভাইয়া ঘটেনি? এর আগেও কিন্তু ঘটেছে। মানে তখন চুপ ছিল মানুষ। কেন চুপ ছিল ভাইয়া? এগুলো তবে প্রকাশনী দেখালো, হয়তো বা কোনো টাকার মাধ্যমে তাদের মুখ বন্ধ গেছে। তার মানে এটা সরকারকে ফাঁসানোর জন্য ভাইয়া কাজগুলো করা হচ্ছে। কিন্তু আমি বলবো কি যে আমাদের অন্তর্বর্তী সরকার যেটা করছে সেটা তার মানে তিনি তার জায়গা থেকে ঠিক আছে। হ্যাঁ, আমরা ধর্ষণ সহ বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে আমরা আসলে কথা শুনছিলাম। ছাত্র জনতা এখন অনেকটা রাজনীতি সচেতন, তারা রাজনীতি নিয়ে আলোচনা করতে দেখি বেশি পছন্দ করছেন। তো এই পর্যায়ে আমি একটু আপনার কাছে আসতে চাই, আমি জানতে চাই যে আসলে অবকাঠামোগত উন্নয়ন আপনি কেমন দেখছেন? কোনো পরামর্শ আছে কিনা, কোনো চাওয়া পাওয়া আছে কিনা? আমার অবশ্যই চাওয়া পাওয়া আছে। আমি বিগত বছর যেটা দেখেছি যে গ্রামের যেগুলো উন্নয়ন এবং শহরের যেগুলো উন্নয়ন, গ্রামের যে রাস্তাঘাট, শহরের যে রাস্তাঘাট, গ্রামের রাস্তাঘাট অনুন্নত এবং শহরের রাস্তাঘাট উন্নত, এবং গ্রামের যে স্কুল প্রতিষ্ঠানগুলো আছে সেটা অনুন্নত এবং শহরের যে স্কুল প্রতিষ্ঠান আছে সেগুলো উন্নত। কমিউনিটি ক্লিনিক আছে যেগুলো ইত্যাদি, যেগুলো তারা সেবা পায়, সরকারি সেবা এবং অন্য যে সেবাগুলো তারা যদি সুন্দরভাবে পায় তাহলে তারা দেশকে একটি উন্নত, একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারা এগিয়ে যেতে পারবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম অবকাঠামোগত উন্নয়নের কথা, আমরা শুনছিলাম শিক্ষাক্ষেত্রে উন্নয়নের কথা। এ পর্যায়ে আমি একটু জানতে চাই যে আসলে রাষ্ট্র গঠনে, সমাজ গঠনে ছাত্রদের ভূমিকা অনস্বীকার্য। এই যে বর্তমানে শিক্ষা ব্যবস্থাকে, যদি আমি শুধু বলি শিক্ষা ব্যবস্থাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? কোনো সংস্কার প্রয়োজন আছে কিনা? যে জাতি শিক্ষিত না, এরা যদি শিক্ষিতই না হয় আগামীতে এরা দেশ গড়বে কিভাবে? জুলাই আন্দোলন হলো, এই আন্দোলনে কিন্তু দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই মাঠে ছিল। আমি যেটা দেখছি এখনও পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়, কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যায়নি। এটা আমাদের দেশের জন্য একটা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। জানি না এটা কোনো সুদূর প্রসারী কোনো ষড়যন্ত্র কিনা যে এরা মাঠেই থাক, জানি না এটা অন্য কোনো দেশের ষড়যন্ত্র কিনা। তবে আমার যেটা মনে হয় যে অবশ্যই শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার জন্য সরকারের একটা কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। না হলে ভবিষ্যতে আমাদের দেশের জন্য একটা বিপদ বয়ে আনতে পারে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা ছাত্র জনতার একটা ঘোষণা শুনেছি যে তারা নির্বাচনে যেতে চায়, কিন্তু তার আগে তারা গণপরিষদ নির্বাচনের দাবি করেছে। শেখ হাসিনার বিচার হবে, তারপরে নির্বাচন, এরকমটা আমরা শুনতে পারছি এনসিপি থেকে বলা হচ্ছে। এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করছেন আর এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি? গণপরিষদ ইস্যুতে আমরা বলতে চাই যে আমরা সংস্কারের মাধ্যমে আমরা যেগুলো পদক্ষেপগুলো নিয়েছি, যে এইগুলা সংস্কার করার পরেই আমরা নির্বাচনে যেতে চাচ্ছি। অবশ্যই দ্রুত স্থানীয় সরকার বা নির্বাচনটা দেওয়া দরকার স্বচ্ছভাবে। তবে আগে আসলেই ফ্যাসিস্টের বিচারটা হওয়া দরকার, যাতে বাংলাদেশ আর কি ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে এবং একই সাথে সংবিধান পরিবর্তন দরকার। এই জন্য যদি কিছু সময় লাগুক। বাংলাদেশের মানুষ যদি 15 বছর ফ্যাসিস্টের অত্যাচারে নিষ্পেষিত হতে পারে, এই সময়টা কিছুই না তাদের জন্য। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে আমরা সংস্কার শব্দটি শুনছিলাম। তো আমি একটু আপনার কাছে আসতে চাই, আপনি একটু আমাদেরকে জানাবেন যে আসলে সংস্কার এখন পর্যন্ত কোন কোন ক্ষেত্রে হয়েছে, দৃশ্যমান সংস্কার কি কি হয়েছে, আর না হয়ে থাকলে কতদিন সময় লাগতে পারে, কি ভাবছেন আপনি? আমি মনে করি যারা সরাসরি নিজের দেশের জনগণের উপর অত্যাচার নিপীড়ন করেছে, সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। সরাসরি অস্ত্র দ্বারা হতে পারে, অর্থনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, পেশিশক্তি হতে পারে। এই জিনিসগুলো প্রত্যেকটা সেক্টর বাই সেক্টর যারা অস্ত্র চালাইছে তাদের ওইভাবে বিচার করতে হবে, যারা অর্থনীতি শোষণ করেছে তাদের ওইভাবে বিচার করতে হবে। এখন এইটার মাধ্যমে, এই বিচারের মাধ্যমে সংস্কারটা শুরু করা উচিত।
সরকারের আসলেই রাজনৈতিক দলগুলোকে সংস্কার এবং নির্বাচন দুইটার ক্ষেত্রেই সহযোগিতা করা উচিত। যদি না করে তাহলে নির্বাচন বিলম্বিত হতে পারে, এবং যদি তাড়াহুড়া করে বা সংঘাত এড়িয়ে যদি ইলেকশন দেয়ও তাহলে পূর্বের সমস্যাই থেকে যাবে। আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোকে সংস্কার এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে নির্বাচন এবং সংস্কার দুইটাই সহযোগিতা করা উচিত, যেন অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকেই সরকার যায়। অনেক ধন্যবাদ। আমরা আসলে এবার একটু জানতে চাই, আমরা সব বিষয় নিয়ে আমরা কম বেশি সবার মতামত শুনেছি। আমি একটু স্বাস্থ্যসেবা নিয়ে একটু আপনার কাছে আসতে চাই যে এই সময় এসে স্বাস্থ্যঘাটটি কেমন আছে, যদি একটু বলতেন আপনার অভিজ্ঞতা আছে কিনা কোনো। ধন্যবাদ আপনাকে। যদি স্বাস্থ্য খাতের কথাই বলা হয় তো আমাদের যশোর জেলায় সবচাইতে বড় স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান সেটা হচ্ছে সদর হসপিটাল। আপনারা ইতিমধ্যেই দেখবেন যে সদর হসপিটালের যে রিসেন্ট যে বাজেটটা পেশ করা হয়েছে তা গত 15 বছর 16 বছরের থেকে অনেকটাই উন্নত। এটাও কিন্তু ছাত্র জনতাই করছে তাদের নেতৃত্বর জায়গা থেকে। তারপরে আপনার যদি জরুরি ভিত্তিতে যদি কাউকে কখনো কোনো সেবার প্রয়োজন হয়, সেখানে আপনার কর্তব্যরত ডাক্তার আছে, তারা যথেষ্ট তাদের আসলে বিগত বছরের থেকে এখন তারা সেবা অনেক ভালো পাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা শুনছিলাম, আমরা একেবারে প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা একেবারে শেষ পর্যায়ে একটা শেষ প্রশ্ন দিয়ে আমরা শেষ করতে চাই। আমি একটু আপনার কাছে আসতে চাই, আপনি যদি সংক্ষেপে আমাদেরকে একটু বলতেন, দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, বাজার দর বলেন, তারপর রাস্তাঘাটের অবকাঠামোগত উন্নয়ন বলেন, এভরি সেক্টর, এই ক্ষেত্রে স্থিতি আসতে কতদিন সময় লাগতে পারে, সাধারণ জনগণকে আর কতদিন অপেক্ষা করতে হতে পারে? স্থিতিশীল অবস্থায় আসতে সময় খুব ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টাগণ থেকে শুরু করে সবাই যে কাজের প্যাটার্ন অনুযায়ী কাজ করছেন, তো সেই কাজ অনুযায়ী আশা করা যায় যে তারা খুব দ্রুত গতিতেই ইনশাল্লাহ সংস্কারের কাজ শেষ করবে। তবে হ্যাঁ, যে এই যে কাজের পরিধি তৈরি করা এবং কাজটাকে সামঞ্জস্য আনা, তার ভিতরে যদি কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে তাহলে তো অবশ্যই ব্যাঘাত ঘটবে। দেখেন, সে কিন্তু বলছে যে সে যখন সরকারে আসছে, যখন উপদেষ্টা তিনি যখন শপথ গ্রহণ করছে, তখন কিন্তু তিনি এই কথাই বলছে, আমাকে 3 থেকে 6 বছর সময় দেওয়া লাগবে। সংস্কার আসলাম আর সংস্কার হয়ে গেল, এমনটা কিন্তু না। এটা হয় না যে উলুবনে মুক্তা ছড়ানো, উলুবন হয়ে গেছে, এখন সেখানে উনি আসবেন আর মুক্তা ছড়ায় যাবে, বিষয়টা কিন্তু। সংস্কার আর নির্বাচন একসাথে হতে হবে, রাজনৈতিক দলগুলো দাবি করছে। এই ব্যাপারে আপনি কি ভাবছেন, ছোট করে যদি? নির্বাচন বললে তো নির্বাচন নয়। আগে কেমন নির্বাচন হয়েছে, একটা কলা গাছ দাঁড় করায় রাখছে, কলা গাছকেই তার প্রতীক নৌকাকেই ভোট দিতে হবে, তাকে কিন্তু আমরা কেউ চিনি না। এটাও কিন্তু একটা সংস্কারের ব্যাপার। সাধুবাদ জানাই ডক্টর ইউনূস স্যারকে, তিনি আমাদের এই যে উলুবনটাকে হাতে নিয়েছেন এবং মুক্তা ছড়ানোর কাজ চলতেছে। ইনশাল্লাহ অবশ্যই আমাদের উলুবনটাকে পরিষ্কার করে একটা পরিচ্ছন্ন একটা দেশ তৈরি হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসলে কথা বলছিলাম, আমরা ছাত্র জনতার সাথে কথা বলছিলাম, আমরা সাধারণ জনতার সাথে কথা বলছিলাম। তো ছাত্র জনতা যেমনটা দাবি করছেন যে আসলে সংস্কার এখনও একটা চলমান প্রক্রিয়া, এটা আরও দীর্ঘমেয়াদী চললে এটা আরও ভালো ফলাফল বয়ে আনবে, এমনটা আমরা শুনছিলাম। এই ছিল আজকের আয়োজনের সর্বশেষ। দেখা হবে নতুন কোনো আয়োজনে, নতুন কোনো অনুষ্ঠানে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশ টিভির সঙ্গে থাকুন।